সত্যি করে বলবেন কি আপনি কি মানে বিশ্বাস করতে পেরেছিলেন যে এত ভোট আপনি পাবেন? প্রায় 10,000 পিপল ছিল এবং সবাই টার্গেটেড মানুষটা ছিলাম আমি। সবাই একই কথা বলেছিল যে মির্জা আব্বাসের এরিয়ায় তুমি এসেছো কেন, কত বড় সাহস তোমার। নিজের জীবনের প্রতি কোনো হুমকি রয়েছে কিনা কি মনে করেন? বাবুরা বড় বড় অস্ত্র রেডি করে রেখেছে এবং তাদের জন্য এখানে এসে আপনাকে হত্যা করে দেওয়া একদম তাদের জন্য নিত্য মাফিক একটা বিষয়। সরকার বদলেছে, সিস্টেম কি বদলাবে? সরকারের যেটা ক্ষমতার পালাবদল হয়েছে, রানী গিয়েছে রাজা এসেছে। আগে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী গুন্ডা হলো চালাইতো, এখন বিএনপির অনেক সন্ত্রাসী গুন্ডা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। নির্বাচনের দিন দুপুরবেলাও আপনার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সত্যি করে বলবেন কি আপনি কি মানে বিশ্বাস করতে পেরেছিলেন যে এত ভোট আপনি পাবেন এবং জয়ের কাছাকাছি গিয়ে আপনি হেরে যাবেন? এই চিন্তা কি মাথায় কাজ করেছিল? আমি আর প্রত্যেকটা জায়গায় যখন আমি কথা বলেছি, মানুষের যে রেসপন্স পেয়েছি, আমি এক সপ্তাহ আগে বুঝেছি দেয়ার ইজ এ সামথিং হ্যাপেনিং। কারণ মানুষ যেভাবে রেসপন্স দিচ্ছিল, মহিলারা বাসা থেকে খাবার নিয়ে নেমে যাচ্ছিল, হাততালি দিচ্ছিল সবাই। এবং নির্বাচনে যখন আমি কেন্দ্রগুলোতে যাচ্ছিলাম সেখানে ব্যাপক রেসপন্স পাচ্ছিলাম। এবং আমি সবগুলো অডিয়েন্সকেও কানেক্ট করেছি, আলেম, তরুণ, জেনজি, ওল্ড, সবাইকে আমি কানেক্ট করে ফেলেছি আমার কমিউনিকেশন প্রসেসের মাধ্যমে। এবং নির্বাচনের দিন যখন আমি মির্জা আব্বাস মহিলা কলেজে গেলাম, সেখানেও অনেক ইরেগুলারিটিস দেখতে পেলাম। পরবর্তীতে যখন আমি এটা এক্সপোজড করলাম, পরের কেন্দ্রে গেলাম, সেখানে আরও বেশি ইরেগুলারিটিস পেলাম। অনেক যেগুলো হলো গণতন্ত্রের সাথে যায় না, অর্থাৎ একটি দলের পক্ষে সবাই মিলে কাজ করতেছে, সেগুলো যখন আমি এক্সপোজড করলাম, সবার সামনে প্রকাশ করলাম, আমাকে স্লেজিং করা হলো এবং এক পর্যায়ে আমার মাথায় ঘুষি দেওয়া হলো এবং আমাকে ওই দিন তো মেরেই ফেলতো। পরবর্তীতে আর্মি ছিল পাশে, তারা এসে আমাকে উদ্ধার করেছে এবং সেখানে ভোট কেন্দ্রের বাহিরে এবং ভিতরে প্রায় 10,000 পিপল ছিল এবং সবাই টার্গেটেড মানুষটা ছিলাম আমি। এবং সবাই একই কথা বলেছিল যে মির্জা আব্বাসের এরিয়ায় তুমি এসেছো কেন, কত বড় সাহস তোমার। তো আমি বলেছি যে গণতন্ত্রের স্বার্থে আমার যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। সেদিনও আমি সাহস করে গিয়েছিলাম, অনেকে নিষেধ করেছিল। আমি প্রার্থী, আমার ভোট কেমন পড়ছে, কি হচ্ছে সেটা তো আমার দেখার অধিকার রয়েছে। আমি আমার অধিকারের জায়গা থেকে গিয়েছি, পরে আমাকে উদ্ধার করেছে। তখন থেকে আসলে রেজাল্ট পরিবর্তন হওয়া শুরু থেকে সব কিছুই এই যে জোর যার মুল্লুক তার এই কাজগুলো তারা শুরু করেছে। আরেকটা বিষয়ে, আপনি এই যে রাজনীতি করছেন 24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত, আপনি আপনার জীবন নিয়ে অনেকবার শঙ্কা প্রকাশ করেছেন। শরীফ ওসমান হাদি, যাকে নিয়ে বিরতির আগে কথা বললেন, তিনিও আমাদের এই শোতে এসেছিলেন, তাকেও এই প্রশ্নটি করেছিলাম, আপনাকেও সেই প্রশ্নটি করতে চাই। নিজের জীবনের প্রতি কোনো হুমকি রয়েছে কিনা কি মনে করেন? এটা তো শুধু আমার জীবন না, বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে হুমকির মুখে। আপনি ওভার ব্রিজের নিচে দিয়ে যাবেন, কখন এটা ভেঙে পড়ে ওই নিরাপত্তা নাই। এবং বাংলাদেশের যেই ধরনের পরিস্থিতি, লিফটে উঠছেন, লিফটে নিচে যাচ্ছেন, লিফটের যে পরিস্থিতি এখন, যে কোনো সময় লিফট ছিঁড়ে পড়ে যায়। জীবনের আসলে কোনো কারোই বাংলাদেশে নিরাপদ না। একদিকে তো হলো আমাদের এখানে অব্যবস্থাপনা রয়েছে, সার্বিক আইন শৃঙ্খলার অবনতি। অন্যদিকে আমরা কিন্তু একটা বস্তিতে বসবাস করি, যে বস্তিটা হলো কাঁটাতার দিয়ে ঘেরা এবং সেখানে হলো কাঁটাতারের ওই পারে বাবুরা বড় বড় অস্ত্র রেডি করে রেখেছে এবং তাদের জন্য এখানে এসে আপনাকে হত্যা করে দেওয়া একদম তাদের জন্য নিত্য মাফিক একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, ওইখান থেকে অনেকগুলো পরিচালিত হয়েছে এবং তারা এখানে করে ওইখানে চলে গিয়েছিল। আমাদের তিন দিকে তো হলো কাঁটাতার দিয়ে বেষ্টিত আমরা একটি বস্তি এবং আমাদের একদিকে বঙ্গোপসাগর। তো আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এটা ঠিক করব, ফলত দিল্লি কখনো ঢাকাকে মেনে নেয়নি আর মেনে নেওয়ার চেষ্টা তারা করবে না। কিন্তু আমরা বলেছিলাম ঢাকা ঢাকায় থাকবে, সাউথ এশিয়াতে ঢাকা কারো কাছে মাথা নত করবে না। যেহেতু আমরা মাথা নত করব না, সেহেতু বারবার আমাদের এই জন্য আমাদের আমরা দিব না, শির তো চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। ফলত আপনার যখন অধিকার থাকবে, প্রাইড থাকবে, আপনি জাতি হিসাবে, বাংলাদেশি হিসাবে, সেটা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শুধু জিয়াউর রহমান না, অসংখ্য মানুষ এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফলত সেই অনিশ্চয়তা জীবন নিয়ে তো আমাদের থাকেই, যে আশঙ্কাটা থাকে। তবে আমরা জীবনের যে নিরাপত্তা, নিশ্চয়তা, এটা কোনো মানুষের কাছে মনে করি না। আমি ব্যক্তিগতভাবে যেটা কোরআনে আছে, মানে সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন, কোরবানি, মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য আসলে। ফলত আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি, ওনার কাছে আমার জীবন, ওনার কাছেই মৃত্যু। সরকার বদলেছে, সিস্টেম কি বদলাবে? সিস্টেম তো এটা বদলানোর ইচ্ছা থাকতে হবে,
কিন্তু সরকার যেটা ক্ষমতার পালাবদল হয়েছে, রানী গিয়েছে রাজা এসেছে, কিন্তু সিস্টেমের পরিবর্তনের কোনো কিছু হয় নাই, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেকে আমাদেরকে বলে যে একই কথা বারবার বলা হয় যে সিস্টেম পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তো যে আগে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী গুন্ডা হলো চালাইতো, এখন বিএনপির অনেক সন্ত্রাসী গুন্ডা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা চালাচ্ছে। যে রবিউল ইসলাম ডিরেক্টলি একজন সন্ত্রাসী। তো এটা পরিবর্তন হয়েছে, এক দল গিয়েছে আরেক দল এসেছে, এক চোর গিয়েছে আরেক চোর এসেছে, ডাকাত এসেছে, আরো বড় এসেছে তারা। পরিবর্তন মানুষের হয় না, এরই তাদের হয়তো ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবং যে মানুষগুলো জীবনে স্বপ্ন দেখতো না যে তারা জেল থেকে বের হবে কিনা, সেই মানুষ তাদেরকে মুক্ত করে দিয়েছে। এখন মানুষের উপরে তারা নির্যাতন চালানোর প্রস্তুতি নিচ্ছে। দেখেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে, দোকানদাররা হলো দোকান অফ করে রেখেছে, বা চাঁদাবাজদের জ্বালায় তারা দোকানদারি করতে পারতেছে না। আপনি দেখেছেন যে এমন একটা লোকরে নিয়েছে যে দুর্নীতির, সমঝোতা এবং চাঁদাবাজির শব্দটাকে পরিবর্তন করে সমঝোতার মাধ্যমে হলে এটাকে জায়েজ করতে চাচ্ছে। সে মানুষটাকে দিয়েছে রেল, নৌ এবং সড়কে, যেখানে সবচেয়ে বড় দুর্নীতি হয়ে থাকে। তাহলে মানুষের নিরাপদ জীবন কোথায়? সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই। সিস্টেমের পরিবর্তন হলে ছোট ছোট করে সংস্কারের হতে হবে, এবং সেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হতে বলে, যেটা তারা নেগেট করা শুরু করেছে। সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে হয়তো আমরা পরিবর্তনের দিকে যেতে পারবো।